বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, বীরাঙ্গনা মা, বোন ও বীর মুক্তিযোদ্ধাদের। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের ও আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীন বাংলাদেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি গভীর শ্রদ্ধা ও সমবেদনার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লব শহীদ ও সকল ছাত্র জনতাকে, যারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে নিজেদেরকে উৎসর্গ করেছেন, আহত হয়েছেন তাদেরকে। শুধু শিক্ষার্থী ও মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশে বর্তমানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নবযাত্রার সাথে ডিআইটিএফের এই নামটি বিশেষ মাত্রা যোগ করবে। মেলাটিকে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে গতানুগতিক ধারা হতে কিছুটা বের করে আনার অভিপ্রায়ে নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কিছু সাইডলাইন ইভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এবার জুলাই আগস্ট বিপ্লব স্মরণীয় রাখার জন্য জুলাই চত্বর, 36 চত্বর, সোর্সিং কর্নার, ক্রিয়েশন কর্নার, সেমিনার, ওয়ার্কশপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইউটিলিটি সার্ভিস বুথ, এটিএম বুথ, মসজিদ, মা ও শিশু কেন্দ্র, কার পার্কিং স্পেস, বিভিন্ন ব্লকে পর্যাপ্ত টয়লেট সহ দর্শনার্থীদের সাবলীল চলাফেরার ব্যবস্থা রাখা হয়েছে। প্রিয় সুধী মণ্ডলী, বর্তমান সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছে। বৈষম্য বিরোধী এই অভ্যুত্থানের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে নাগরিকের সমতাভিত্তিক অংশগ্রহণ ও জাতীয় সম্পদের সমতাভিত্তিক বন্টন। আমাদের সরকার পরিচালনা করতে চায় যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে, ব্যক্তি সম্পর্ক নির্ভর বা যোগসাজকের ভিত্তিতে নয়। এর জন্য আমাদের সমতাভিত্তিক সমাজ তৈরি করতে হবে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার অগ্রাধিকারেই ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, দুদক, সর্বোপরি বিচারালয় ও বিচার ব্যবস্থায় সুশাসনের ব্যাপক ঘাটতি গত 16 বছর ধরে দেখা গেছে। এই ব্যবস্থা থেকে রাষ্ট্র সংস্কারের যে প্রয়োজনটা জনদাবি আকারে প্রকাশিত হয়েছে, এটাকে পরিণামদর্শিতার সঙ্গে উপলব্ধি করে প্রয়োজনীয় সংস্কারটা করলেই অর্থনীতি যথেষ্ট দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে পথেই রয়েছে। প্রিয় উপস্থিতি, একটা সেলফ সেন্সার্ড শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। তথ্য উপাত্তের প্রচণ্ড গরমিল তৈরি হয়েছিল। এগুলোকে ঠিক করে উপস্থাপন করাটাও একটা বড় কাজ, যা এরই মধ্যে আমরা শুরু করতে পেরেছি। আমি নিশ্চিত যে এভাবে চললে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথ আগামীতে আরও সহজ হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মযজ্ঞের শুরুতে তৈরি করা শ্বেতপত্রে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। আমাদের পর্যালোচনায় দেখা যাচ্ছে এই কাজে সমাজের প্রতিটি স্তরের একটি অংশ জড়িত ছিল। মাধ্যম হিসেবে তারা হয়তো বাণিজ্যকেই বেশি ব্যবহার করেছে। খুবই আশাব্যঞ্জক দিক হলো আমাদের সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির নৈতিক ভিত্তির পরিবর্তনগুলো আসতে শুরু করেছে, যার প্রতিফলন দেখা গেছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে, চলতি হিসাবের ভারসাম্যে। সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সুদ ব্যয় বেড়েছে, কিন্তু এর মূলে রয়েছে গত শাসন আমলের সীমাহীন অনিয়ম। ফলশ্রুতিতে সুদ ব্যয় বৃদ্ধির সাময়িক একটি চাপ মোকাবেলা করতে হচ্ছে। আমি মনে করি পর্যায়ক্রমে সুদ ভার সহনীয় মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে, যা বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। প্রবাসী আয়ের ক্ষেত্রে আমরা সরকারের প্রতি বড় ধরনের আস্থার প্রতিফলন এর মধ্যে দেখতে শুরু করেছি, যার ধারাবাহিকতায় নিকট ভবিষ্যতে ইতিহাসের সর্ববৃহৎ রেমিটেন্স প্রবাহ আমরা পেতে যাচ্ছি। তবে বাস্তবতা হলো এখনও আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমেনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের দিকে অগ্রসর হয়েছি। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের পণ্যের মান ও রপ্তানি সম্পাদনের সক্ষমতা অর্জনে বাংলাদেশ এখন বিদেশি ক্রেতাদের নিকট ক্রমেই আস্থাভাজন গন্তব্যে পরিণত হচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2024-এর বিপ্লবের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোনো অশুভ শক্তির সাথে মিত্রতা করে লুটপাট করার সুযোগ আর দেওয়া হবে না। এতদিন যেসব প্রতিষ্ঠান রাজনৈতিক সহায়তায় বিভিন্ন এক ধরনের ইমিউনিটি পেয়ে এসেছে, তাতে মারাত্মক একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল বাজারে। অনেক অপ্রয়োজনীয় বিনিয়োগ হয়েছে। এসব কিছুর ফলে বৃহৎ কিছু প্রতিষ্ঠান অস্বাভাবিকভাবে বড় হয়েছে। সরকারের আনুকূল্যে অস্বাভাবিক স্ফীত হয়েছে, অর্থাৎ ক্রোনি ক্যাপিটালিজমের উত্থান আমরা দেখতে পেয়েছি। ব্যাংকের পাশাপাশি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রেও আমরা এ পরিস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু এগুলো নিয়ে বলার ভাগ্য এতদিন আমাদের ছিল না। এভাবে অর্থনীতিকে কেন্দ্রীভূত করা হয়েছে। সার্বিকভাবে সম্পদের প্রচণ্ড অসম বন্টন দেখা গেছে। আমাদের দেশের মূল বিষয় হচ্ছে একটি সমতা ও ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজার প্রতিষ্ঠা করতে পারলে ভোক্তা উপযুক্ত মূল্যে পণ্য পাবে। সমতা ও ইনসাফের উপর ভিত্তি করে দেশের অর্থনীতি সচল হবে। প্রিয় সুধী মণ্ডলী, জ্বালানি ও বিদ্যুতের বিদ্যমান সংকট মোকাবেলা করার জন্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ আমদানির সংকট মোকাবেলা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় উৎপাদনকে বৃদ্ধি করার পাশাপাশি বিকল্প হিসাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার বড় পরিকল্পনা রয়েছে সরকারের। 10,000 মেগাওয়াটের ফাস্ট ট্র্যাক একটি নবায়নযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের কাজ অতি দ্রুত শুরু হচ্ছে। মূল্যস্ফীতি নেমে আসতে শুরু করেছে। আমাদের পর্যালোচনায় আমরা দেখেছি যে পণ্যের মূল্যস্তর এখন স্থিতিশীল থেকে নিম্নগামী। মৌসুমের প্রভাবে সবজির দাম কম, তেলের দাম বাড়লেও মাছ, মুরগি, ডিম, চিনির দাম কমে আসতে শুরু করেছে। সামগ্রিকভাবে দেখলে গত 1 মাসের মধ্যে বাজার খরচটা কিছুটা হলেও কমেছে। আমার প্রত্যাশা রমজান কেন্দ্রিক পণ্যের মূল্যস্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত 1.5 দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। আমরা বৈচিত্র্যময় এবং অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করতে চাই। দেশের সম্পদের বন্টনের ক্ষেত্রে সুষম বন্টন ভিত্তিক নীতি প্রণয়ন করতে চাই। এলডিসি গ্র্যাজুয়েশনের যে পর্বটি আমাদের সামনে রয়েছে, তা এই মুহূর্তে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ সংখ্যাভিত্তিক বিষয়গুলো অর্থনীতি গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করলেও প্রশাসনিক এবং সামাজিক দুর্বলতাগুলো আমাদের বড় ধরনের ফাঁদে ফেলে দিতে পারে। এ ফাঁদে না পড়ার সুযোগও রয়েছে, তবে সেজন্য সংস্কারগুলো সময় মতো করতে হবে। আমরা অপরাধীদের জোট ভাঙতে চাই। যোগসাযোগের ভিত্তিতে এতদিন মাত্রা ও চরিত্রহীন লুণ্ঠন হয়েছে। এটা থেকে বের হয়ে সম্পূর্ণভাবে যোগ্যতা এবং উৎকর্ষতার উপর ভিত্তি করে অর্থনৈতিক নীতি প্রণয়নে আমরা সচেষ্ট। আমাদের রাজস্ব জিডিপির অনুপাত একটি লজ্জাস্কর পরিস্থিতিতে রয়েছে। এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। সম্মানিত উপস্থিতি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই সহ বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এছাড়া বিভিন্ন সেবা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পূর্বের মতো ডিআইটিএফ 2025 সফলভাবে আয়োজনে আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি। ব্যবসায়ী অংশগ্রহণকারীবৃন্দ এবং সকল দর্শক ক্রেতাকে মেলাটিকে সাফল্যের মূল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সকলকে আমি
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তরফ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ 2025-এর সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ।